আচ্ছা দেখো, ছায়া বই বার করো। ছায়া বই পেজ নাম্বার 32। এটা বলেছি কি কোন কোন জায়গা থেকে পড়তে হবে? এটা মনে হয় বলিনি, মনে হয়। কেন কি আমি মনে হয় বৃহস্পতিবার দিন তোমাদের পড়াইনি, তাই তো? তো এদিকে তাকাও, পেজ নাম্বার 32। 32তে দেখো 4.2 দেওয়া আছে, প্রথম প্যারাটা নর্মালি পড়বে। দিয়ে এই যে সংজ্ঞাটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটাকে দাগ দাও। ঠিক আছে? তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর স্থান থেকে শীততর স্থানে অণুগুলি কম্পন, এটা দাগ পড়বে। তারপরে কুপরিবাহী, সুপরিবাহী যেটা দেখতে পাচ্ছ কাকে বলে পড়বে, উদাহরণ পড়বে। রূপার তাপ পরিবাহিতা সব থেকে বেশি, গ্রাফাইট অধাতু হলো সুপরিবাহী, কাঁচ, কাগজ, কাঠ বেশিরভাগ অধাতুই হচ্ছে তাপের কুপরিবাহী, এগুলো সব পড়বে। ঠিক আছে? পারদ ব্যতীত অন্যান্য তরল ও গ্যাসীয় পদার্থ পরিবাহিতা খুবই কম, আর শূন্য স্থানে তাপ পরিবাহিতা শূন্য, এটা তো খুবই ইম্পর্টেন্ট। বাস্তব উদাহরণগুলো দেখে রাখতে পারো, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, অতটা আসে না। ঠিক আছে? তো এবার চলে যাবে এই জায়গাতে, এই তাপের স্থিরতা পূর্ব অবস্থা ও স্থিতা অবস্থা, এটা আসে না। আমি হয়তো তোমাদের হয়তো বুঝিয়েছি, বাট এটা অতটা ইম্পর্টেন্ট না। এই জায়গাটা ইম্পর্টেন্ট, দেখো তাপ পরিবাহিতাঙ্ক, এই তো খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ইম্পর্টেন্ট হচ্ছে এই আগের পাতার এই পাতাটা। এই যে তো পরিবাহিতাঙ্ক, প্রথম লাইন যে প্রশ্ন জিজ্ঞেস করলাম না তোমাদের, বিভিন্ন পদার্থের এই প্রথম লাইনটা মুখস্থ করবে। ধরা যাক এটা গোটাটাই ডিটেলসে মুখস্থ করবে, একদম ডিটেলসে। ঠিক আছে? এই যে উৎপন্ন তাপ ক্ষেত্রের সঙ্গে সমানুপাতিক, উষ্ণতার পার্থক্যের সঙ্গে ব্যস্তানুপাতিক, বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক, উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর সময়ের সঙ্গে সমানুপাতিক, লম্বভাবে কি পরিমাণ তাপ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিতে ভালো করে বুঝতে পারবে, এই যে লম্বভাবে যাচ্ছে। ঠিক আছে? তারপরে দেখো কেটাকে আলটিমেটলি বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। দেখো উপাদানের প্রকৃতির ওপর নির্ভরশীল, এটা এখানে না পেলে সাতটা বই দেখে নেবে, দিয়ে সংজ্ঞাটা পড়বে, দিয়ে এককটা কিভাবে এসছে। একক দেখতে পাচ্ছ, এই যে কিউ, কিউ ইকুয়াল টু কে ইন্টু এইট থিটা টু মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা টু ইন্টু টি বাই ডি, এটাই তো কিউ, তাই তো? যেখানে থিটা হচ্ছে উষ্ণ পৃষ্ঠের উষ্ণতা, থিটা টু হচ্ছে শীতল পৃষ্ঠের কি বলে উষ্ণতা, তাই তো? এবার কে বলতে কি হবে? কে বলতে কিউ ইন্টু ডি, এই যে কিউ ইন্টু ডি হয়ে যাবে। এই দেখো কিউ ইন্টু ডি, এই দেখো কিউ ইন্টু ডি। ঠিক আছে? এই দেখো কিউ ইন্টু ডি হয়ে যাবে, এই দেখো কিউ ইন্টু ডি উল্টে যাবে, কিউ ইন্টু ডি হয়ে যাবে, আর এই যে উপরে যে রাশিটা সেটা নিচে চলে আসবে। ঠিক আছে? দিয়ে কিউ মানে তাপ, তো এটা ক্যালোরি। ডি মানে হচ্ছে তোমার বেদ মানে ডিস্টেন্স সেন্টিমিটার, এ হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, আর উষ্ণতার পার্থক্য মানে উষ্ণতা বোঝায়, তাই ডিগ্রি সেলসিয়াস, টি মানে সেকেন্ড, দিয়ে সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি করবে, তাই আলটিমেটলি কি থাকবে? ওপরে ক্যালোরি থাকবে আর নিচে সেন্টিমিটার, ডিগ্রি সেলসিয়াস আর সেকেন্ড পড়ে থাকবে। এটাকে আবার উপরে তুলে নিলে এইটা দাঁড়ায় ক্যালোরিমিটার, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স। বোঝা গেল? এবার এসআইতে কি হবে? ক্যালোরির জায়গায় কি বসাবে? জুল বসাবে। আর ডি এর জায়গায় বসাবে কি? মিটার বসাবে। এ এর জায়গায় মিটার স্কোয়ার বসাবে। আর থিটা ওয়ান বা থিটা টু ওখানে তোমার কেলভিন বসাবে, আর সেকেন্ড তো সেকেন্ড হবে। এবার এই মিটার মিটার দেখ সে কেটে যাবে। ঠিক আছে? দিয়ে পড়ে থাকবে কি? ওপরে থাকবে তোর জুল, আর নিচে পড়ে থাকবে মিটার, ডিগ্রি সেলসিয়াস আর সেকেন্ড। এবার জুল প্রতি, এবার সব কটাকে ওপরে তুলে নিলে এই আকারে চলে আসে, জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এবার জুল আর সেকেন্ড ইনভার্স যেটা দেখতে পাচ্ছ, এটাকেই ওয়াট বলে। কেন কি এই ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ক্ষমতারই তো পরিমাপ করছি আমরা পরিবাহিতাঙ্কে, প্রথম লাইনে তো তাই লেখা আছে। তাহলে ক্ষমতার ফর্মুলা কি? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান, কতটা কি পরিমাণ কাজ করলে বা কি পরিমাণ শক্তি খরচ করলে, তো সেটাকে সময় দিয়ে ভাগ করতে হয়, তো ওটাই হচ্ছে ওয়াট। তো ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এটাই হচ্ছে অ্যাকচুয়াল একক, কিন্তু এটাও লেখা যায়। তারপর তাপীয় পরিবাহিতাঙ্ক তোমরা এই বই থেকে পড়বে না, চেষ্টা করবে যে তোমরা এই কি বলে, যদি পড়ার খুবই যদি ইচ্ছা থাকে এইখান থেকে পড়বে, বলে দিচ্ছি তোমাদের। সাতটা বই বার করো, সাতটা বইয়ের পেজ নাম্বার 33 বার করো। ঠিক আছে? পেজ নাম্বার 33 বার করো। তোমরা কি পেজ নাম্বার 33 বার করেছো সবাই? সবারই নতুন বই আছে। এই দেখো এইখানে কিন্তু দেখো ভাষায় কিন্তু লিখে দিয়েছে, দেখো পাতটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, পাতের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, বেধের ব্যস্তানুপাতিক,
আর পরিবহনের সময় সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এখান থেকে আরেকটা ইকুয়েশন আসে কিন্তু, হ্যাঁ? তোমাদের বলেছি কিনা জানি না, Q/T। এই যে দেখে নাও ভালো করে, হ্যাঁ? Q/T, ঠিক আছে? হ্যাঁ, বলো। না না, ভিডিও অনই আছে, ভিডিও অন আছে। এই দেখো Q/T, এটাকে কি বলা হয় বলো তো? পরিবহনের হার। ঠিক আছে, Q/T এটাকে পরিবহনের হার বলা হয়, তাপ পরিবহনের হার। বহনের হার, আমি শুধু পরিবহনের হার লিখে রাখলাম, হ্যাঁ? তোমরা মনে রাখবো এটাকে তাপ পরিবহনের হার বলে। কি বলতো, অনেক সময়, অনেক সময় কি হয়, প্রশ্ন করে কি বলতো, তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আবার তোমাদের ক্লিয়ারলি ভাবে কিন্তু বলে দিচ্ছি, যারা ভিডিওতে বুঝতে পারছো না, ঠিক আছে, ঠিকভাবে আমি যখন পোস্ট করব তখন দেখে নেবে। কিন্তু তোমাদের আমি বলে রাখছি, জিজ্ঞেস করে যে, অনেক সময় জিজ্ঞেস করে যে তাপের পরিবহন কোন কোন কঠিনের ক্ষেত্রে তাপের পরিবহন, কেন কি আমরা আমরা তাপ পরিবাহিতা বলতে কঠিনের ক্ষেত্রে তাপ পরিবাহিতা পড়ছি। তো কঠিনের ক্ষেত্রে তাপীয় পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করবে তখন এই চারটে রাশিটাই বলবে। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, বেদের সঙ্গে ব্যাস অনুপাতিক, পরিবহনের সময়ের সঙ্গে সমানুপাতিক। এটা হবে যদি জিজ্ঞেস করে তাপ কঠিনের ক্ষেত্রে তাপীয় পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই যে হেডলাইনে দেখতে পাচ্ছ, এই যে হেডলাইনটা, এই হেডলাইনটা তোমরা পড়বে কিন্তু এখান থেকে। হেডলাইনটা একবার একবার পড়বে। এই দেখো, তাপীয় পরিবহন কঠিনের উষ্ণতার পরিবর্তন, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং সময়ের এককের উপর নির্ভরশীল। ঠিক আছে, তুই চিন্তা করিস না, ভিডিও পোস্ট করবো তখন দেখবি তুই। ঠিক আছে, তুই পেজ নাম্বার 33 বার কর এবং 4.2.1 বার কর। তাপ পরিবাহিতা, থার্মাল কন্ডাক্টিভিটি, পেজ নাম্বার 33। এই প্রথম লাইনের যে হেডলাইনটা আছে, হেডলাইনটা পড়বি। এই হেডলাইনটা তোমার এতে দেওয়া নেই, কি বলে, ছায়া বইয়ে সেরকম ভাবে দেওয়া নেই, সাতটা বইয়ে দেওয়া আছে। হেডলাইনটা মুখস্থ করবি সবাই, যে তাপীয় পরিবহন কঠিনের উষ্ণতার পরিবর্তন, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং সময়ের উপর নির্ভরশীল। এবং যদি জিজ্ঞেস করে কিরূপ ভাবে নির্ভরশীল, তখন তুই বলবি উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক, দৈর্ঘ্য মানে বেদ বোঝায়, ঠিক আছে, এখানে দৈর্ঘ্য বলতে বেদ, দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক এবং সময়ের যে সময় ধরে তাপের পরিবহন হচ্ছে লম্বভাবে তার সঙ্গে সমানুপাতিক। তাহলে নির্ভরশীল জিজ্ঞেস করলে শুধু এই লাইনটা তুলে দিবি। ঠিক আছে, প্রথম লাইন যে হেডলাইনটা, এই লাইনটা তুলে দিবি। আর যখন ডিটেলসে জিজ্ঞেস করবে তখন ABCD, এইটা মনে রাখবি। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, সেটা কি, এই যে তাপ পরিবহনের হার Q/T। কি বললাম, আই রিপিট, তাপ পরিবহনের হার Q/T। ঠিক আছে, এই তাপ পরিবহনের হার Q/T, এটাও তোমাদের জিজ্ঞেস করে যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো যখনই তোকে জিজ্ঞেস করবে যে তাপ পরিবহনের হার, অর্থাৎ কঠিনের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা পড়ছি কঠিনের ক্ষেত্রে, আবার বলছি কঠিনের ক্ষেত্রে যখন জিজ্ঞেস করবে যে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তখন যেহেতু সময় অলরেডি ওর মধ্যে উল্লেখ করা আছে, তখন কিন্তু আর সময় বলবি না, আগের তিনটে বলবি, যে উষ্ণতার পরিবর্তন। হ্যাঁ বল। আনমিউট করব? তুই তো আনমিউটে আছিস তো। নিজেকে করবো আনমিউট বলছিস? না না, আনমিউটে আছি আমি। না না, তোর না এই জিওতে সমস্যা রয়ে গেছে, তোকে ভিডিওর উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে, বুঝলি তো, তোর কপালে এরকম, আমার পড়াতে তো নানান রকম সমস্যা। আচ্ছা, যেটা বলছে সেটা শোন তোরা, ঠিক আছে? দেখ, আনমিউট করে দিয়েছি, মিউট করে আনমিউট, দেখ। আবার বলছি, যখন জিজ্ঞেস করবে যে কঠিনের ক্ষেত্রে তাপীয় পরিবহনের হার, তার মানে Q/T কে বোঝায় কিন্তু, হ্যাঁ? তো তাপীয় পরিবহনের হারের ক্ষেত্রে কিন্তু যদি জিজ্ঞেস করে যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তখন সময়টা আর বলবি না, তখন প্রথম দিকের লাইনটা বলবি, উষ্ণতার পরিবর্তনেরও দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। আই রিপিট, কঠিনের ক্ষেত্রে তাপীয় পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে যদি প্রশ্ন করে, তখন বলবে যে উষ্ণতার পরিবর্তন, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল।
আর যদি তোমাদের জিজ্ঞেস করে যে কঠিনের ক্ষেত্রে তাপীয় পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তখন গোটাটাই বলতে হবে, তখন সময়টাও চলে আসবে। বোঝা গেল? এবং যদি জিজ্ঞেস করে যে তাপীয় পরিবহনের হার এই যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটার উপর কিভাবে নির্ভর করে, মানে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, তখন বলবো উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক, দৈর্ঘ্য বা বেধ এর সঙ্গে ব্যস্তানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। এটা হচ্ছে পরিবহনের হার। তখন তোমাকে আর সময় উল্লেখ করার দরকার নেই, এ বি সি এই তিনটে বললেই হবে, এ বি আর সি এই তিনটে বললেই হবে, ডিটা বলা দরকার নেই। কিন্তু যদি তাপীয় পরিবহনের হার শব্দটা যদি উল্লেখ করা না থাকে, তাহলে প্রথম চারটি বলবে। তারপর দেখো আর একটা সংজ্ঞা আছে কিন্তু, এই সংজ্ঞাটা, ঠিক আছে, এই যে বেদ, যেখানে দৈর্ঘ্য আছে, মানে এই যে দৈর্ঘ্য আছে, আবার ক্ষেত্রফল আছে, তো ক্ষেত্রফলকে বেদ দিয়ে গুণ করলে বা দৈর্ঘ্য দিয়ে গুণ করলে কি আসে? আয়তন আসে না? তো এটাকে একটা দেখে কি মনে হচ্ছে? আমি নিশ্চয়ই তোমাদের পড়ানোর সময় বুঝিয়েছিলাম, এটাকে ঘনক মনে হচ্ছে না? এই দেখো, সবই এক ধরে নেওয়া হচ্ছে। সংজ্ঞাতে কি ছিল? একক দৈর্ঘ্য, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাই তো। তো ওটা বলতেই তো একক ঘনক, এই সংজ্ঞাটা মুখস্থ করবে এখান থেকে। আমি হয়তো তোমাদের ভিডিওতেও বলে দিয়েছি, কিন্তু আবার রিপিট করছি, কোনো পদার্থে তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতা পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্যে দিয়ে লম্বা মুখে একক সময়ে যে তাপ পরিবাহিত হয়, তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বলে। এটা পড়বে, অবশ্যই পড়বে। তাহলে সাতটা বই থেকে আমি যেগুলো বলে দিচ্ছি, সেগুলো কিন্তু আমি মনে রাখবে, এগুলো পড়বে কিন্তু, হ্যাঁ। একক তো তোমরা দুটোর ক্ষেত্রে পেয়ে যাবে। আবার পেজ নাম্বার চলে আসো 34, পেজ নাম্বার 34, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা এখানেই আমি বলে দিচ্ছি। পেজ নাম্বার 34 বার করো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে মানগুলো দেখতে পাচ্ছ, এই মানগুলো অনুযায়ী একবার করে নেবে, কার সব থেকে বেশি আর কার সব থেকে কম। এটা হীরকের মানও দিয়ে দিয়েছে, দেখ। হীরক তো সব থেকে বেশি মনে হচ্ছে রে। দেখ 2200, কিন্তু হীরকের তাপ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি, দেখ। রূপার থেকেও বেশি। কঠিনের মধ্যে রূপক, কিন্তু ধাতুর মধ্যে রূপক, আর অধাতুর মধ্যে মানে হীরক। এই মান অনুযায়ী একবার এদের কার সব থেকে বেশি কার সব থেকে কম একটু পড়ে নিবি। আবার দেখ, এই মান ধরে প্রশ্ন আসবে কিন্তু, এই মান ধরে মান দিয়ে দেবে, হ্যাঁ। রূপার এই তাপ পরিবাহিতা 406 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স বলতে কি বোঝো, এই প্রশ্ন আসবে। এই ধরনের প্রশ্ন আসবে, আশা করি সহায়িকাতে থাকবে, আমি দাগ দিয়ে দেবো। আমি আবার বলে দিচ্ছি, এই মান তুলে ধরবে, সিজিএস এককও তুলে দিতে পারে, এসআই এককও তুলে দিতে পারে, দিয়ে তোমাদের জিজ্ঞেস করবে, তখন কিন্তু তোমাকে উত্তর দিতে হবে কিন্তু, হ্যাঁ। ক্লিয়ার হলো? আমি যদি বলি, ঠিক আছে, এই ধরে নে, এই রূপোর ক্ষেত্রেই ধরে নে, হ্যাঁ, সিজিএস এই ধরে নে যে রূপোর ক্ষেত্রে মান হচ্ছে 406 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স বলতে কি বোঝায়। যদি এ ধরনের প্রশ্ন আসে, তখন তোমরা ওই যে সংজ্ঞা পড়েছে না, কোনো পদার্থের একক বেদ, তখন কোনো পদার্থের জায়গায় ওখানে রূপো বলবে, রূপোর একক বেদ বলবে না, 1 সেন্টিমিটার বেদ, ঠিক আছে, 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত। তাহলে বলতে হবে রূপর একটা পাত, যার বেদ হচ্ছে 1 সেন্টিমিটার, আর যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার। এরকম অবস্থায় দুটি বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, আই রিপিট, দুটি বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, যেটা আমরা সংজ্ঞায় পড়েছিলাম না, একক, 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এই যে সংজ্ঞাটা এখানে একটু চেঞ্জ আনতে হবে। পদার্থের জায়গায় রূপ বলবে, একক বেধের জায়গায় 1 সেন্টিমিটার বলবে, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জায়গায় 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলবে, দিয়ে বলবে বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, এখানে একক বলেছে তো, এককের জায়গায় বলবে 1 ডিগ্রি সেলসিয়াস হলে স্থিতা অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বাভাবে এক একক সময় এখানে 1 সেকেন্ডে, ঠিক আছে। তো 1 সেকেন্ডে যে তাপ পরিবাহিত হয়, তাহলে কত পরিমাণ তাপ পরিবাহিত হয়? এই যে 406, তাহলে 406 ক্যালোরি তাপ পরিবাহিত হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে রূপোর তাপ পরিবাহিতাঙ্ক 406,
ঠিক আছে, আমি বারবার বলছি 406 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর সেকেন্ড ইনভার্স বলতে কি বোঝায়, তখন তুমি বলবে যে রুপোর 1 সেন্টিমিটার বেধ এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত একটি রুপোর পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে 1 সেকেন্ডে 406, ঠিক আছে, ক্যালোরি তাপ পরিবাহিত হয়। ক্লিয়ার হলো? আবার বলে দিচ্ছি, কিন্তু তোমরা বলবে যে রুপোর একটি পাতের বা রুপোর একটি পাতের, বা এভাবে শুরু করতে পারো যে রুপোর 1 সেন্টিমিটার বেধ ও 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত একটি পাতের দুটি বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেলসিয়াস হলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে একক সময় বলবে না, 1 সেকেন্ডে 406 ক্যালোরি তাপ পরিবাহিত হয়। এইভাবে বলবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? এই ধরনের প্রশ্ন আসে কিন্তু। এবার তোমাদের বলে দিই, এই যে 34 নম্বর পাতায় তাপীয় রোধ ও তড়িৎ রোধের সাদৃশ্যতার যে ধারণা, এই বই থেকে পড়বে। এই বই থেকে পড়লে অনেক বেটার। এই জায়গাগুলো দেখো, খুব সুন্দরভাবে এখানে দিয়েছে। এই দেখো, তড়িৎ রোধাঙ্ক হচ্ছে রো। কেউ জিজ্ঞেস করছিল তাহলে তাপীয় রোধাঙ্ককে আমরা 1/k দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এই দেখো, তো তুমি কে যে জিজ্ঞেস করছিল না, আমি শুভম মনে জিজ্ঞেস করছিল, ওটাকে 1/kই ধরে নেবে, হ্যাঁ, 1/k ধরেই এগোবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা অনেক সময় জানো প্রশ্ন আসে যে তাপীয় রোধাঙ্ক ইকুয়াল টু 1/পরিবাহিতা। এটা অনেক সময় প্রশ্ন আসে যে তাপীয় রোধাঙ্ক আর তাপ পরিবাহিতার মধ্যে কি সম্পর্ক, তখন তোমাকে এই জায়গাটা তোমাকে বলতে হবে যে তাপীয় রোধাঙ্ক ইকুয়াল টু 1/তাপ পরিবাহিতা। আর এইটা পড়বে, জেনে রাখো তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে কোথায় সাদৃশ্য, সেই জায়গাটা পড়বে কিন্তু। এই দেখো, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য পড়বে, মুখস্থ করবে। আমি একটু রিডিং করে নিচ্ছি। তাপ পরিবহনে যেমন পরিবাহী দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, সেরকম তড়িৎ পরিবহন পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। যখন কারেন্ট পড়াবো তখন এটা তোমাদেরকে উল্লেখ করব, হয়তো বোঝানোর সময় বলেওছি। 2 নম্বর হচ্ছে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহন উভয় পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, আর তাপ ও তড়িৎ পরিবহন উভয় পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তো তো এইটা অবশ্যই মুখস্থ করবে। তো এই হচ্ছে আলটিমেটলি চ্যাপ্টার, ঠিক আছে? তোমরা এগুলোই ভালো করে পড়বে। তো তোমাদের আমি প্রশ্নগুলো আজকে থাক, তোমাদের আমি সামনের দিন অর্থাৎ অফলাইন যেদিন ক্লাস করাবো, আজকের মতো করে আর অনলাইন হয়ে গেল কমপ্লিট। সামনের দিন যখন অফলাইনে তোমাদের যখন ক্লাস করাবো তখন আমি এই এমসিকিউগুলো সব ডিসকাস করব, ঠিক আছে? প্রশ্নগুলো সব ডিসকাস করবো। আজকে ইচ্ছে ছিল কিন্তু আজকে আর হলো না, পরে জিজ্ঞেস করতে করতে সময় বেরিয়ে গেল। তো আমি ছায়া বইয়ের প্রশ্ন শেষ করব, আর সাতটা বই দুটোরই প্রশ্ন কিন্তু ডিসকাস করব সামনে বৃহস্পতিবার, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই থাকলো, সাইনিং অফ, হ্যাঁ? ঠিক আছে, রাখো। মোটামুটি বলে দিলাম, সেইগুলো করে নেবে।